পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চূড়ান্ত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। রোববার দিবাগত রাত 11টার দিকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার ফেসবুক প্রোফাইলে এই খবরের বোমা ফাটান। ট্রাইব্যুনালের একটি উচ্চপদস্থ সূত্র নিশ্চিত করেছে যে রোববার দিনের বেলা বর্তমান আইনমন্ত্রী তার কার্যালয়ে অ্যাডভোকেট তাজুল ইসলামকে ডেকে পাঠান। সেখানেই তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে সরকারের উচ্চ মহল এখন নতুন চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিতে আগ্রহী। প্রশ্ন হল, হঠাৎ করে তাজুল ইসলামকে সরানোর এই তোড়জোড় কেন শুরু হলো? কাদের স্বার্থে এই আকস্মিক রদবদল করা হচ্ছে? তাজুল ইসলাম কেবল কোনো সাধারণ প্রসিকিউটর ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের মজলুম ও নির্যাতিত মানুষের আশা আকাঙ্ক্ষার এক অনন্য প্রতীক। 2024 সালের জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর চালানো গণহত্যার বিচারের গুরুভার তার কাঁধেই অর্পিত হয়েছিল। নিজের এবং পরিবারের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়ে তিনি এই বিশাল দায়িত্ব গ্রহণ করেছিলেন। কোনো ভয়ভীতি বা প্রভাবশালী মহলের রক্তচক্ষুর পরোয়া না করে তিনি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। শেখ হাসিনার মামলার রায়ের পর বাকি বিচারগুলোর ব্যাপারেও তিনি ছিলেন অত্যন্ত বদ্ধপরিকর। এমন একজন লড়াকু ও আপোষহীন মানুষকে সরিয়ে সরকার আসলে কাদের খুশি করতে চাইছে তা নিয়ে জনমনে গভীর সন্দেহ দানা বাঁধছে। তাজুল ইসলামকে সরানোর আসল কারণটি লুকিয়ে আছে গুমের মামলাগুলোতে। 2009 থেকে 2024 সাল পর্যন্ত সংঘটিত গুমের ঘটনাগুলোর বিচার প্রক্রিয়া তিনি অত্যন্ত সাহসিকতার সাথে শুরু করেছিলেন। অ্যাডভোকেট তাজুল ইসলামের অসীম সাহসিকতার কারণেই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ সেনা কর্মকর্তাদের গুমের দায়ে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়েছিল। ইতিমধ্যে 3টি চাঞ্চল্যকর মামলার বিচার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন প্রশ্ন উঠছে যে এই প্রভাবশালী চক্রটিই কি পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে? গুমের সাথে জড়িত রাঘব বোয়ালদের বাঁচাতে এবং পুরো বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই কি তাজুল ইসলামকে মাইনাস করার এই ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে? তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়ার এই অপচেষ্টা কিন্তু একদম নতুন নয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই এই ডার্টি গেম বা নোংরা খেলা চলছে। ইন্টারিম সরকারের সময়েই একজন অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা তাজুল ইসলামকে পদ থেকে সরে দাঁড়ানোর জন্য সরাসরি অ্যাপ্রোচ করেছিলেন। বিনিময়ে তাকে একটি আকর্ষণীয় কমিশনের চেয়ারম্যান বানানোর লোভনীয় অফার দেওয়া হয়েছিল। কিন্তু তাজুল ইসলাম বিক্রি হননি। জুলাইয়ের সহস্রাধিক শহীদের রক্তের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি সেই বিশাল অফারটি মুখের ওপর প্রত্যাখ্যান করেছিলেন। যিনি এত বড় প্রলোভনে পা দেননি তাকে এখন সরকার ক্ষমতার জোরে সরিয়ে দিতে চাইছে। তাজুল ইসলামের জায়গায় যাকে আনার কথা বিবেচনা করা হচ্ছে সেই অ্যাডভোকেট আমিনুল ইসলামের কাঁধে বন্দুক রেখে আসলে কারা ফায়দা লুটতে চায় সেটিই এখন বড় প্রশ্ন। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া যখন একটি চূড়ান্ত এবং অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে, তখন চিফ প্রসিকিউটর পরিবর্তন করার অর্থ হল পুরো বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করা এবং ভেতর থেকে দুর্বল করে দেওয়া। আসামি পক্ষ ঠিক এটাই চায়। সরকার কি তবে জেনে বুঝে জুলাই গণহত্যার আসামিদের এবং গুমের কারিগরদের একটি সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করে দিচ্ছে? এই সরকার ক্ষমতায় এসেছিল জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে, কিন্তু তাদের বর্তমান কর্মকাণ্ড প্রমাণ করছে তারা শহীদের রক্তের সাথে প্রকাশ্য বেইমানি করছে। যে মানুষটি জুলাইয়ের খুনিদের বিচারের জন্য নিজের জীবন বাজি রেখেছেন তাকে সরিয়ে দেওয়া মানে শহীদদের আত্মত্যাগকে চরমভাবে অপমান করা। এটি শুধু তাজুল ইসলামের পরাজয় নয়, বরং এটি পুরো বাংলাদেশের মজলুম জনতার পরাজয়। সরকার যদি এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে সাধারণ মানুষ ধরে নেবে যে খুনিদের সাথে সরকারের একটি গোপন সমঝোতা হয়েছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান কি নিজের ইচ্ছায় তাজুল ইসলামকে ডেকে পাঠিয়েছেন, নাকি এর পেছনে রয়েছে কোনো শক্তিশালী ডিপ স্টেট বা অদৃশ্য শক্তির প্রবল চাপ? শীর্ষ সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক রাঘব বোয়ালদের বিচার শুরু হওয়ায় রাষ্ট্রের ভেতরের ওই অদৃশ্য শক্তিটি প্রমাদ গুনছিল। তারা তাজুল ইসলামকে ম্যানেজ করতে ব্যর্থ হয়ে এখন সরাসরি সরকারকে চাপ দিয়েছে তাকে সরিয়ে দেওয়ার জন্য। আর সরকারও নিজেদের গদি বাঁচাতে সেই ডিপ স্টেটের কাছে নির্লজ্জভাবে আত্মসমর্পণ করেছে। বার্গম্যানের এই খবর প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়া এবং রাজপথে সাধারণ মানুষের ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে। জনগণ বোকা নয়, তারা স্পষ্ট বুঝতে পারছে যে তাজুল ইসলামকে সরানো মানে হল ফ্যাসিবাদের দোষারদের পুনর্বাসন করার পথ প্রশস্ত করা।
এর ফলে জেল থেকে একে একে জুনায়েদ আহমেদ পলক, আব্দুর রাজ্জাক আর মেননদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়া সহজ হবে। যে মানুষটি কোনো ভয়ভীতির পরোয়া করেননি, তাকে যদি সরকার এভাবে অপমান করে বিদায় করে, তবে জনগণ এই সরকারকে এক বিন্দুও ছাড় দেবে না। এই হঠকারী সিদ্ধান্ত সরকারের কফিনের শেষ পেরেক হয়ে দাঁড়াতে পারে। আন্তর্জাতিক মহল এখন অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে যে বাংলাদেশ সরকার আসলেই কি গণহত্যাকারীদের বিচার চায় কিনা। মাঝপথে চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিলে ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা বিশ্ব দরবারে চরমভাবে ক্ষুণ্ণ হবে। আসামিপক্ষ এই সুযোগে আন্তর্জাতিক মহলে প্রচার করবে যে এই বিচার প্রক্রিয়াটি পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আইনগতভাবে ত্রুটিপূর্ণ। সরকার কি তবে ইচ্ছা করেই এই বিপজ্জনক ফাঁদ তৈরি করছে? অ্যাডভোকেট তাজুল ইসলাম এখন আর শুধু একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের মজলুম মানুষের বিচার পাওয়ার শেষ ভরসাস্থল। তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়তো সরকারের কলমের খোঁচায় সম্ভব, কিন্তু মানুষের হৃদয় থেকে তার প্রতি যে ভালোবাসা এবং শ্রদ্ধা তৈরি হয়েছে তা মুছে ফেলা অসম্ভব। সরকার যদি শহীদদের রক্তের সাথে এই বেইমানি করে, তবে ইতিহাসে রাস্তা কুড়ে নিক্ষিপ্ত হবে তারা। তাজুল ইসলামরা কখনো হারে না, বরং হেরে যায় আপোষকামী রাজনীতি। বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তার পুরো টিম নিজেদের জীবনের চরম ঝুঁকি নিয়েছিলেন। খুনিদের বিচার কাজকে তারা শূন্য থেকে টেনে আজ একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন। কিন্তু জুলাই বিপ্লবের প্রতি এবং দেশের প্রতি তাদের এই অসীম কমিটমেন্টকে নতুন সরকার অর্থাৎ বিএনপি এক পয়সারও মূল্য দিল না। একটি সত্যিকারের দেশপ্রেমিক দলের আসলে কি করা উচিত ছিল? তাদের উচিত ছিল যতদিন বিচার কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাজুল ইসলামকে প্রয়োজন, ততদিন তাকে পূর্ণ সম্মানের সাথে ট্রাইব্যুনালে রাখা। শুধু তাই নয়, এই ঐতিহাসিক বিচার কাজ সফলভাবে শেষ করার পর রাষ্ট্র তাকে অ্যাটর্নি জেনারেল করে পুরস্কৃত করতে পারত। এইটুকু সম্মান তিনি এই জাতির কাছে অবশ্যই ডিজার্ভ করেন। অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিএনপি সরকার গঠন করার কিছুদিন পার হতে না হতেই এই সুপারহিরোকে ট্রাইব্যুনাল থেকে অত্যন্ত নোংরাভাবে সরিয়ে দেওয়ার চক্রান্ত পোক্ত করে ফেলছে। তাজুল ইসলামকে সরানোর এই ঘটনা শুধু একজন ব্যক্তির অপসারণ নয়, বরং এটি একটি রাজনৈতিক দলের আসল চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। এই সরকারের পদক্ষেপ দেখে দেশের মানুষের আজ একটা কথাই মনে হচ্ছে যে দলীয় লোক আর দলীয় কর্মসূচির বাইরে জুলাই গণ অভ্যুত্থানের সাথে আর কোনো লেনদেনই রাখবে না বিএনপি। যে দলের হাজার হাজার নেতাকর্মী গত 15 বছর ধরে গুম ও খুনের শিকার হয়েছে, সেই দল যখন ক্ষমতায় এসে গুম খুনের বিচার করা প্রধান আইনজীবীকে সরিয়ে দেয়, তখন তাদের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার পর জুলাই ইস্যুতে বিএনপিকে দেশের সাধারণ মানুষ আর এক চুলো বিশ্বাস করতে পারবে? উত্তরটা হলো না। তারা বারবার প্রমাণ করে দিচ্ছে যে তাদের কাছে এখন দলীয় এজেন্ডা এবং অদৃশ্য আপোষের মূল্য জুলাইয়ের সহস্রাধিক শহীদের রক্তের চেয়েও অনেক বেশি। অ্যাডভোকেট তাজুল ইসলাম এই যুগে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে একজন রিয়েল লাইফ সুপারহিরো হিসেবে আবির্ভূত হয়েছেন। তাকে অপসারণের এই হঠকারী সিদ্ধান্ত পুরো দেশের বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এই অপসারণ যদি কোনো প্রশাসনিক বা রাজনৈতিক বিবেচনায় হয়ে থাকে, তবে তা বিচার ব্যবস্থার ওপর সরকারের একটি সরাসরি এবং অযাচিত হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে। রাষ্ট্রের বিচার বিভাগ একটি স্বাধীন স্তম্ভ হওয়া উচিত ছিল। এর উপর কোনো প্রকার রাজনৈতিক প্রভাব বা চাপ সৃষ্টি করলে ন্যায় বিচারের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা একেবারে ধ্বংস হয়ে যায়। সরকার যদি তাদের পছন্দের লোককে বিচার প্রক্রিয়ায় নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তবে সেই বিচারের রায়কে সাধারণ মানুষ আর কখনোই নিরপেক্ষ বলে মনে করবে না। যারা গুম খুন সহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন এবং যারা বছরের পর বছর আয়নাঘরের অন্ধকারে ডুকরে কেঁদেছেন, সেই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, বরং এটি তাদের ন্যায্য অধিকার এবং মানসিক পুনর্বাসনের একমাত্র আশ্রয়স্থল। যদি বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব বা প্রশাসনিক সিদ্ধান্তের কারণে আজ ব্যাহত হয়, তবে এই ভুক্তভোগীরা আবারও চরমভাবে বঞ্চিত হবেন। আর বাংলাদেশে বিচারহীনতার যে ভয়ঙ্কর সংস্কৃতি দীর্ঘকাল ধরে ছিল, তা আবারও নতুন করে প্রাতিষ্ঠানিক রূপ নেবে। রাষ্ট্রের পবিত্র দায়িত্ব হল বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, যাতে সত্য উদ্ঘাটন ও দোষীদের জবাবদিহি প্রতিষ্ঠা পায়। ন্যায় বিচার বিলম্বিত কিংবা ব্যাহত হওয়া মানেই হলো ন্যায় বিচার থেকে জনগণকে বঞ্চিত করা। আর ন্যায় বিচার ব্যাহত হলে একটি দেশের জনতন্ত্র চিরতরে পঙ্গু হয়ে যায়। একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং নির্ভীক বিচার প্রক্রিয়ার দাবি আজ সর্বস্তরের মানুষের। তাজুল ইসলামের মতো দেশপ্রেমিক সুপারহিরোদের বলিদান জাতি কিছুতেই মেনে নেবে না।